বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ঢাকা ১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পথে বড় একটি ধাপ সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানী ঢাকা ১৭ আসনে ১৯ নম্বর ওয়ার্ডের গুলশান এলাকায় ভোটার হওয়ার জন্য এরই মধ্যে তিনি অনলাইনে আবেদন করেছেন। আজ তিনি আগারগাঁয়ে নির্বাচন কমিশন ইসি ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা এবং আঙুলের ছাপ দিয়ে ভোটার হওয়ার বাকি প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এরপর জানাবো কক্সবাজার হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা। আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহ সহ সব ধরনের নৌযানকে অবস্থান ও চলাচল এড়িয়ে যেতে বিশেষভাবে অনুরোধ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে সেনাবাহিনী। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং পরিচালনা করা হবে। এদিকে নির্বাচন বানচালের চেষ্টা করলে শক্ত হাতে তা প্রতিহত করা হবে বললেন আদিলুর রহমান খান। অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশে দেশপ্রেমিক প্রতিটি মানুষ নির্বাচন সুষ্ঠুভাবে করার লক্ষ্যে এগিয়ে আসছে ও সহযোগিতা করবে। আমরা চাই এবারের নির্বাচন হবে ইতিহাসের সবথেকে ভালো মানের একটি সুষ্ঠু নির্বাচন। সেজন্য সরকার সবথেকে বেশি কাজ করছে। আর দেশে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার সুযোগ নেই। যারা এটি করতে আসবে তাদের বিরুদ্ধে বড় ধরনের অ্যাকশনে যাবে সরকার। এবারে জানাবো শিবগঞ্জে যুবককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে হাত পা কেটে নিল দুর্বৃত্তরা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবু সুফিয়ান সিজু ২৫ নামের এক যুবককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে হাত ও পা কেটে নিয়েছে দুর্বৃত্তরা। অভিযুক্তরা জামাত শিবিরের কর্মী বলে দাবি করেছে আবু সুফিয়ান সিজুর পরিবার। আজ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর ঘাটে এই ঘটনা ঘটে। বর্তমান ওই যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ হাইকমিশনে হামলার হুমকি শুভেন্দুর। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলীয় নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগামী জানুয়ারি মাসে ৫ লাখ হিন্দু সাধু নিয়ে কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা ও ভাঙচুরের হুমকি দিয়েছে। তিনি বলেছেন, আমি ৫ লক্ষ হিন্দু সাধু সন্ন্যাসীদেরকে একসঙ্গে জোগাড় করব এবং বাংলাদেশের হাইকমিশনারকে আমরা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করব বলে এমন হুমকি দিয়েছেন এই কুখ্যাত সন্ত্রাসী শুভেন্দু। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবার বিস্তারিত। ঢাকা ১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পথে বড় একটি ধাপ সম্পন্ন করতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ঢাকা ১৭ আসনে ১৯ নম্বর ওয়ার্ডে গুলশান এলাকায় ভোটার হওয়ার জন্য এরই মধ্যে তিনি অনলাইনে আবেদন করেছেন। শনিবার ২৭ ডিসেম্বর তিনি আগারগাঁয়ে নির্বাচন কমিশন ইসি ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা এবং আঙুলের ছাপ দিয়ে ভোটার
ভোটার হওয়ার বাকি প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি কেন্দ্র মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তখন তার সঙ্গে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা কাজ করছে এবং সে অনুযায়ী আরও বেশি সক্রিয় অবস্থায় রয়েছে বাংলাদেশ। তবে তারেক রহমান ফিরে আসার পর এখনও তিনি জুলাই যোদ্ধাদের সঙ্গে দেখা করেননি। এ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে সমালোচিত হচ্ছে যে কেন তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর সব থেকে তিনি এই জুলাই যোদ্ধাদের উপর ভর করেই দেশে ফিরে এসেছেন, কিন্তু এখনও তিনি জুলাই যোদ্ধাদের সঙ্গেই দেখা করতে পারলেন না। এসব বিষয় নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে। তবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সেভাবে কিছু জানানো হয়নি। হয়তো আগামীকাল বিএনপির পক্ষ থেকে তারেক রহমান জুলাই যোদ্ধাদের সঙ্গে দেখা করবেন। তবে দেখা করবেন কি করবেন না সে বিষয়টি একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারটি নিয়ে আসলে আমাদের কোনো কিছু বলার নেই। কক্সবাজারের হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনায় নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআর। আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মাছ ধরা নৌকা এবং ট্রলারসহ সব ধরনের নৌযানকে চলাচল ও সতর্ক অবস্থানে এড়িয়ে যেতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এক বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর। আইএসপিআরের পক্ষ থেকে এসব বিষয় বলা হয়েছে যে কক্সবাজারের এসব এলাকায় সেনাবাহিনীর সদস্যরা ফায়ারিং করবে, সুতরাং সেনাবাহিনীর সদস্যদেরকে এসব জায়গা থেকে যারা রয়েছে তাদেরকে ওই জায়গা থেকে নিরাপত্তা দূরত্ব দূর দিয়ে তাদেরকে অবস্থান করার জন্য বলা হচ্ছে, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে সেজন্য এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিকীকরণ করা হচ্ছে। বিদেশ থেকে ফাইটার জেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দামি দামি অস্ত্রশস্ত্র কেনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ৫৩ বছর ধরে বাংলাদেশে যে রাজনৈতিক দল এসেছিল তারা কখনোই বাংলাদেশের রাষ্ট্রীয় ডিফেন্সকে মজবুত করার চেষ্টা করেনি। সুতরাং এবারের নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামকে জয়যুক্ত করতে হবে। একমাত্র বাংলাদেশ জামাত ইসলামই রয়েছে যারা বাংলাদেশকে ভালোবাসে ওন করে। সুতরাং বাংলাদেশে জামাত ইসলাম ছাড়া আর কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে আমাদের দেখা মতে নেই। সুতরাং সবাইকে জামাতে ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। নির্বাচন বানচালের চেষ্টা করলে শক্ত হাতে প্রতিহত করা হবে বললেন আদিলুর রহমান খান। অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের দেশপ্রেমিক প্রতিটি মানুষ নির্বাচন সুষ্ঠুভাবে করার লক্ষ্যে এগিয়ে আসবে এবং সহযোগিতা করবে। আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে। আজ মাদারীপুর সদর উপজেলার মঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনে শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন। আদিলুর রহমান খান বলেছেন, নির্বাচন ঘিরে জুলাই যোদ্ধাসহ দেশের প্রতিটি মানুষ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। ফ্যাসিবাদী দোসরেরা দীর্ঘদিন ধরে বাংলাদেশটাকে তারা নিয়ে খেলেছে, আর বাংলাদেশকে নিয়ে কাউকে খেলার সুযোগ দেয়া হবে না। বাংলাদেশ আমাদের দেশ, সুতরাং আমাদেরকে বাংলাদেশের ভালো মন্দর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই বলে জানিয়েছেন তিনি। সেজন্য কোনো ফ্যাসিবাদের দোসরকে বাংলাদেশের মাটিতে আর কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যারা নির্বাচনকে বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশের প্রতিটি নাগরিক সমাজকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং সবাইকে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করতে হবে।
শিবগঞ্জে যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে হাত পা বেঁধে হাত পা কেটে নেয়ার চেষ্টা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবু সুফিয়ান সিজু ২৫ নামের এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ২ হাত পা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। অভিযুক্তরা জামাত শিবিরের কর্মী বলে দাবি করেছে আবু সুফিয়ান সিজুর পরিবার। আজ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমান ওই যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি শ্যামপুর বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আবু সুফিয়ান সিজু বলেছেন, আমার এক আত্মীয়কে বিরক্ত করে উপজেলা ধোবরা এলাকার মোস্তাক নামের এক ছেলে। এজন্য মোস্তাককে আমি সতর্ক করেছি। এরই জের ধরে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে ২ হাত ও একটি পা কেটে দিয়েছে আনারুল, নুরুল ও রাজ্জাক হুজুর। রাজ্জাক হুজুর সহ ৪ থেকে ৫ জন আমাকে ধরেছিল, আর আনোয়ার ও নুরুল আমার হাত পা কেটেছে। আবু সুফিয়ান সিজুর মা সুপিয়া বেগম বলেছেন, তার ভাগ্নিকে উপজেলা ধোবরা এলাকায় মোস্তাক আলী নামের এক যুবক দীর্ঘদিন ধরে বিরক্ত করে আসছিল। এই কারণে গত ২৪শে ডিসেম্বর দুপুরে তার ছেলে মোস্তাক আলীকে ডেকে এনে সতর্ক করে সন্ধ্যায় উপমরপুর ঘাট দিয়ে বাড়িতে আসছিলেন তার ছেলে। এ সময় স্থানীয় শিবির কর্মী আনারুল, নুরুল ও রাজ্জাক হুজুর তাকে ধরে নিয়ে এই ধরনের একটি অপকর্ম করেছে। তার ছেলের এই ধরনের হত্যাকাণ্ড যারা সংগঠিত করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে বড় ধরনের ভূমিকা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।